ডেপ্লয় করছেন এবং ইটস ওয়ার্কিং ফাইন। হ্যাঁ, সো সে খুব ভালোভাবেই কাজ করতেছে। সো এখন আপনাদের কাছে আমার কোশ্চেন হলো, ইজ দ্য ওয়ার্ক ডান? আপনার মডেল 95% অ্যাকুরেসি পাচ্ছে, আপনি প্রোডাকশনে ডেপ্লয় করছেন এবং এটা খুব ভালোভাবে কাজ করতেছে। ইজ দ্য ওয়ার্ক ডান? হোয়াট ডু ইউ থিঙ্ক? আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে ইটস নট ডান। হ্যাঁ, সো ইটস জাস্ট দ্য বিগিনিং। সো বাস্তব জীবনে আমরা মেশিন লার্নিং মডেল যারা ডেভেলপমেন্ট করি, অ্যাজ এ রিসার্চার অর স্টুডেন্ট, হুএভার আই এম অর উই আর, সো ইটস এ ভেরি নোবেল ওয়ার্ক। হ্যাঁ, একটা মহৎ গবেষণার ফল। অনেক ডেটা নিয়ে কাজ করতে হয়, ডেটার ভিতর থেকে ইনসাইটস নিয়ে আসতে হয়, অ্যাকুরেসি মেনটেন করতে হয়। মোস্ট রিসার্চার্স আর অলরেডি ডুইং ইট। হ্যাঁ, বাট যখন মডেলটাকে আমরা প্রোডাকশনে চালাতে যাই, ইটস কাইন্ড অফ ফায়ার ফাইটিং। হ্যাঁ, সো আপনাকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে মডেলটাকে ডেপ্লয় করতে হবে এবং প্রতিটা ধাপ একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রোডাকশনের জন্য অপটিমাইজ করতে হবে। এরপরে আপনার সেটাকে মেনটেনেন্স করতে হবে। সো এই সব কিছুর জন্য আহ, বেশ কিছু টেকটিক্স এবং কিছু ডোমেইন এরিয়াতে আমরা ফোকাস করি। ফার্স্ট অফ অল আমরা ডেটা ভার্সনিং করি, পাইপলাইন রেডি করি, ফিচার ট্রেনিং ইনফারেন্স সবকিছু আমরা পাইপলাইনের থ্রুতে করি। এরপর ডেপ্লয়মেন্ট করার পরে পোস্ট ডেপ্লয়মেন্ট ফেজে আমরা মডেল ড্রিফট ডিটেকশন করি, পারফরমেন্স ডেগ্রেডেশন হলে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করি। আহ, এবং প্রোডাকশনে যখন আমাদের মডেলটা সবসময় চলতে থাকে, তখন আমাদের সেখানে অবজারভেবিলিটি প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই করা লাগে কন্টিনিউয়াস মনিটরিং এর জন্য। এছাড়াও স্কেলেবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি চ্যালেঞ্জেস গুলো তো থাকছেই। সো আমি এখন এগুলো একটা একটা করে একটু একটু করে ফোকাস করব। সো ফার্স্ট থিংস ফার্স্ট। সো এতক্ষণ যেটা বলতেছিলাম, যে ধরুন আপনি একটা মডেল বানিয়েছেন, তা 95% অ্যাকুরেসি দিচ্ছে। সো এবং আপনি সেটাকে প্রোডাকশনে রান করতেছেন। সো একজন ডেটা সায়েন্টিস্ট যখন নতুন মডেল তৈরি করেন, সো তার ট্রেনিং ডাটা সেট কখনো স্ট্যাটিক থাকে না। সো ট্রেনিং ডাটা সেট কখনো স্ট্যাটিক থাকে না। ডাটা সেট প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। প্রজেক্ট চলাকালীন সময়ে আমাদের ডেটাতে নতুন রো আসে, আমাদের কিছু কলাম ক্লিন করতে হয়, কিছু মিসিং ভ্যালু ঠিক করতে হয়। হ্যাঁ, কিন্তু এই পরিবর্তনগুলোর মোস্ট অফ দ্য টাইম যখন আমরা লোকালি করি, কোনো ট্র্যাকিং থাকে না। সো এটা না থাকাতে ফিউচারে আমরা যে প্রবলেমগুলোতে পড়ি, লেটস সে যখন আমাদের ক্লায়েন্ট এসে বলে যে এই মডেলটা কিসের উপর ভিত্তি করে ট্রেন করা হয়েছে, তখন মোস্ট অফ দ্য টাইম আমাদের কাছে কোনো আনসার থাকে না যদি আমরা এটা ডেটা ভার্সনিং না করি। হ্যাঁ, এবং এমনকি আরো ভয়ঙ্কর পরিস্থিতি হয় যখন মডেল রিট্রেনিং করতে হয় এবং আমাদেরকে আগের পারফরমেন্স রেপ্লিকেট করার জন্য পুরাতন ডেটা সেট ইউজ করা হয়, করতে প্রয়োজন হয়। কিন্তু দেখা গেছে আমার হয়তো ডাটা সেট হারিয়ে গেছে বা পরিবর্তন হয়ে গেছে, যার ফলে আমি নেক্সট রিলিজে বা ফিউচার রিলিজে যে নেক্সট ভার্সনটা নিয়ে আসছি, সে হয়তো বা আমাকে প্রোডাকশন অ্যাকুরেসি দিচ্ছে না ফর সাম রিজন। সো আপনার পারফরমেন্স ড্রেন হচ্ছে, গোস্টেড হয়ে যাচ্ছে রিট্রেনিং এর পরে। সো আপনি রেপ্লিকেশন করতে পারতেছেন না। হ্যাঁ, সো এরকম ভয়ঙ্কর অবস্থাও হয়। সো এই জন্য ডেটা ভার্সনিং করি আমরা। আর এছাড়াও কোলাবোরেশনে সমস্যা হয়, কারণ যখন আমরা অনেক সদস্যের টিম নিয়ে, অনেক সদস্য নিয়ে একটা টিমে কাজ করি, আহ, যে ডেটা সেট নিয়ে কাজ করি সেটা আসলে এক্সাক্ট সেম ওয়েতে অন্যজনে অ্যাক্সেস করতে পারে না, অনেক সময় রেজাল্ট মিসম্যাচ হয়ে যায়। সো এই জন্য আমরা যে সলিউশনটা ইউজ করি, ডেটা ভার্সনিং করি। সো গিটের মতো করে আমরা ডেটা সেট, মডেল, এগুলার চেক পয়েন্টস গুলো ট্র্যাক করি এবং ডেটা ভার্সনের সাথে আমরা রিমোট স্টোরেজ অ্যাটাচ করে রাখি, অ্যাজ এ স্টোরেজ ব্যাকএন্ড, S3 বা জি ড্রাইভ বা গিট এলএফএস। হ্যাঁ, এগুলো লিঙ্ক করে রাখি আর কি। সো এক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার যে কোনো এক্সপেরিমেন্টের জন্য আপনি ফিচারটা
ডেটাটাকে যাতে রিপ্রোডিউস করতে পারেন, এই জন্য আপনি আপনার ডেটা সেটটাকেও ভার্সনিং করবেন, আপনার কোডেরও ভার্সনিং করবেন এবং মডেলেরও ভার্সনিং করবেন। সো কারণ বেশিরভাগ সময়ই আমরা ডেটা সায়েন্টিস্ট বা এমএল ইঞ্জিনিয়াররা লোকাল এনভায়রনমেন্টে কাজ করি, হয়তো বা এটা আমার জুপিটার নোটবুকে কাজ করতেছে। হ্যাঁ, সো এটা আমার হয়তো বা জুপিটার নোটবুকে কাজ করতেছে বা লোকালি ট্রেনিং এ কাজ করতেছে। সো যখন আমরা এটাকে ডেপ্লয়মেন্টে নিয়ে যাই, সো অনেক সময় আমাদের ডিপেন্ডেন্সি মিসিং হয়ে যায়, বা লাইব্রেরিতে ইনকম্প্যাটিবল দেখাচ্ছে হুট করে সার্ভার এনভায়রনমেন্টে, কিছু ভার্সন মিসম্যাচ হচ্ছে। হ্যাঁ, সো ইনিশিয়ালি আমরা দেখা যায় হয়তো বা ম্যানুয়ালি মডেলটাকে এফটিপি অথবা এসএস এর থ্রুতে আপলোড করে দেই এবং প্রোডাকশনে তুলে দেই। হ্যাঁ, কিন্তু এর ফলে প্রোডাকশন ডেপ্লয়মেন্টসটা অনেকটা আনরিলায়েবল হয়ে যায় আর কি। হ্যাঁ, আহ, যে আপনার কোনো প্যারিটি থাকে না। হ্যাঁ, লেটস সে আপনার লোকালি কাজ করতেছে কিন্তু সার্ভারে ইস্যু, বা এমনকি দুইজন টিম মেম্বার যখন কাজ করে বা মাল্টিপল টিম মেম্বার যখন কাজ করে, সো এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যু ফেস করা লাগে আর কি। সো এর জন্য আমরা যে সলিউশনগুলো ইউজ করি, আমরা ডকার বা পোয়েট্রি ইউজ করি পাইথন বেস, প্রয়োজনে হলে যদি পাইথনের প্যাকেজ ম্যানেজার হিসেবে, বা রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি ফাইলস ফর সিম্পলিসিটি। সো এর ফলে অলওয়েজ আমরা সিআইসিডি পাইপলাইনের মাধ্যমে বিল্ড গুলো করি। আহ, যখনই কেউ নতুন কোনো কিছু পুশ করতেছে মডেলে, সো সেটাকে আমরা অটোমেটিক্যালি বিল্ড করে টেস্ট করে আহ, এরপরে সেটাকে ডকারাইজ করে সেটাকে আমরা এজ এ আর্টিফ্যাক্ট হিসেবে আমরা রেজিস্ট্রিতে সেভ করে রাখি বা পুশ করে রাখি আর কি। সো এবং সেটা আমরা নট জাস্ট ফর দ্যাট, আমরা ডেপ্লয়মেন্টের জন্য, ট্রেনিং এর জন্য, ইনফারেন্স বিল্ডিং এর জন্য সবসময় অটোমেশনের থ্রু গুলোতে যাই আর কি। সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি অলওয়েজ কন্টেনারাইজ করবেন, ভার্সন কন্ট্রোল করবেন ডেপ্লয়মেন্টকে, এবং সিআইসিডি তে অটোমেটিকলি প্রয়োজনে টেস্টিং গুলো ইনক্লুডেড করে রাখবেন। সো এরপরে হচ্ছে মডেল ড্রিফট অ্যান্ড পারফরমেন্স ডেগ্রিগেশনে যদি আমরা একটু ফোকাস করি, সেটা হচ্ছে মেশিন লার্নিং মডেল আজকে ভালো পারফরমেন্স দিতেছে বা একদিন ভালো পারফরমেন্স দিলে যে তা আজীবন ভালো থাকবে এটা না। সো এটা আমাদের যদি কেউ এটা মনে করে সেটা একটা ভুল ধারণা। কারণ হচ্ছে বাস্তবে যখন একটা মডেল প্রোডাকশনে যায় তখন ইউজারের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, মার্কেট ডাইনামিক্স চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, সেন্সর ক্যালিব্রেশন হয়, যার ফলে ডেটা ডে বাই ডে চেঞ্জ হতে থাকে। ইন এ রেজাল্ট মডেলের পারফরমেন্স দিনকে দিন খারাপ হতে থাকে। ওই এটাকে আমরা মডেল ড্রিফট বলি। সো যার ফলে অ্যাকুরেসি ড্রপ হয় বেসড অন ডিফারেন্ট ইউজার্স, ডিফারেন্ট ইউজেস প্যাটার্ন ডেটা। কারণ আপনি যখন ডেফিনেটলি আপনি ইন্টারনালি টেস্ট করবেন, হয়তো বা 5 জন 10 জন কি 100 জন মানুষে টেস্ট করতেছে, বাট যখন আপনার প্রোডাকশনে যাচ্ছে থাউজেন্ডস ইভেন মিলিয়নস অফ পিপল আর ইউজিং ইট। সো যেটা সবচেয়ে প্রবলেম। সো ডেগ্রিগেশনটা সবসময় ধরাও পড়ে না, কারণ মোস্ট মডেলস আর নট রেগুলারলি মনিটরড। হ্যাঁ, সো যার ফলে দেখা যায় বিজনেস ডিসিশনে ভুল সিদ্ধান্ত আসে এবং রেভিনিউতেও ইম্প্যাক্ট পড়ে। সো জাস্ট ফর সাম রেফারেন্স, আমি নিউজগুলোর লিঙ্ক অ্যাড করতে ভুলে গেছি। 80 to 90% অফ মেশিন লার্নিং মডেল প্রোডাকশনে ফেল করে, প্রোডাকশনে নিতে বা প্রোডাকশনে যাওয়ার পরে বিজনেস রেভিনিউ তে খুবই বাজে প্রভাব পড়ে বা রং বিজনেস ডিসিশন হয়, কারণ জাস্ট নট রেগুলার মনিটরিং। হ্যাঁ, সো সলিউশন হিসেবে আমরা আহ, দেখা যায় যে মডেল এভ্যালুয়েশন পাইপলাইন কিছু জেনারেট করি, যেটা স্কেজুয়ালি আমরা রান করি, বা অনেক সময় প্রয়োজনে কিছু নিউ ডাটা দিয়ে ছোট স্কেলে আমরা রিট্রেনিংও করি স্কেজুয়ালি। এছাড়াও কিছু ড্রিফট ডিটেকশন টুলস আমরা ইউজ করি। অ্যান্ড বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমাদের মডেলগুলোকে
ডকারাইজ করে বা অন্য কোনো ওয়েতে, আমরা যে ওয়েতেই করি না কেন সেটাকে ভার্সনিং করে রেজিস্ট্রিতে সেভ করে রাখা। আর আমরা ট্রেনিং বা সার্ভিং যাই করি সেটাকে নিয়মিত অডিট করা। কারণ হচ্ছে লেটস সে আপনার এই মাসে মডেল অ্যাকুরেসি দিচ্ছে 90%, নেক্সট মান্থে আপনার 70% বা 60% ড্রপ করছে, তখন যদি আপনার মনিটরিংটা না থাকে তখন দেখা যায় এগুলো ধরা না পড়লে আলটিমেটলি ইম্প্যাক্টটা বিজনেস আছে রং ডিসিশন হয়ে যায় বা রেভিনিউতে প্রভাব পড়ে আর কি। সো এর জন্য বিভিন্ন টুলসও আছে, আমি মেবি টুলস এর নামগুলো অ্যাড করতে ভুলে গেছি। যেমন এভিডেন্টলি এআই বা ফিডলার এআই, এরকম টুলস গুলো আমরা ইউজ করি। সো এরপরে যদি আমি একটু স্পেসিফিক্যালি আরেকটা চ্যালেঞ্জ বলি, আহ মোস্ট অফ দ্য টাইম যদি আমরা মনিটরিং না করি বা অবজারভেবিলিটি সলিউশন গুলো ইউজ না করি, সো নো ওয়ান নোস, হ্যাঁ। সো লেটস সে আমি সলিউশন ডেপ্লয় করে রাখছি, কিন্তু তার কোনো এপিআই লকস আমি আমার অবজারভেবিলিটি সলিউশনে ইনজেস্ট করতেছি না, হ্যাঁ। সো রিকোয়েস্টে কি পরিমাণ লেটেন্সি হচ্ছে আমি জানি না। সো আমার মডেল যদি কোনো কারণে সার্টেন রিকোয়েস্টে ফেইলও করে আমি জানি না। আমার মডেলের এপিআই এর সাকসেস ফেলিওর রেট কি, কোনো রিয়েল টাইম প্রবলেম ডিটেকশন নাই, কোনো প্রবলেমে আমাকে হয়তো বা অটোমেটিকলি অ্যালার্ট করতেছে না, আমি অন কলে থাকলে আমাকে ফোনে কল দিতেছে না, হ্যাঁ। লেটস সে অনেক সময় দেখা যায় যে ব্যাড ইনফ্রাস্ট্রাকচারের বিলিং বাড়তেছে কারণ জিপিইউ এর মেমোরি লিকস হচ্ছে, হ্যাঁ, বা দুইটা মডেল একসাথে এক জিপিইউ অ্যাক্সেস করতে পারতেছে না। সো বিভিন্ন ইস্যু হয়। সো এর জন্য যখন প্রোডাকশনে ইস্যু হয়, যখন আমরা প্রপার মনিটরিং এবং অবজারভেবিলিটিটা এনফোর্স না করি, তখন দেখা যায় প্রোডাকশন ইস্যুতে ডিবাগিংটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় এবং পুরো সিস্টেমটাই আনরিলায়েবল হয়ে পড়ে আর কি। সো এই জন্য সলিউশন হিসেবে আমরা অবজারভেবিলিটি টুলস গুলো ইউজ করি, যেমন প্রমিথিউস। সে টাইম সিরিজ ডাটা কালেক্ট এন্ড স্টোর করে, কাস্টম মেট্রিক্স কালেক্ট করে, যেমন মডেলের লেটেন্সি, এরর রেট, থ্রুপুট, এবং সেটা আমরা গ্রাফানা দিয়ে ভিজুয়ালাইজেশন টুল দিয়ে আমরা রিয়েল টাইম ড্যাশবোর্ড বানিয়ে রাখি এবং সেখানে মডেলের পারফরমেন্স আমরা রিয়েল টাইমে লাইভ দেখতে পারি। এছাড়াও আমরা ইএলকে বা এলজিটিএম স্ট্যাক ইউজ করি, লগ কালেকশন করে, প্রসেস করে, অ্যানালাইসিস করে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ড্যাশবোর্ডের মাধ্যমে প্রেজেন্ট করার জন্য। যদি আমাদের ডিস্ট্রিবিউটেড ট্রেসিং প্রয়োজন হয়, কনটেক্সট প্রপাগেশন হয় অনেক সময় আমাদের মডেলে। সো কনটেক্সট প্রপাগেশনের মাধ্যমে একটা কমপ্লেক্স সিস্টেমের ভিতরে কোন ফাংশন থেকে বা কোন মডিউল থেকে কোন কম্পোনেন্ট থেকে কোথায় সিস্টেম কল যাচ্ছে, সো ট্রেসিং না থাকলে এটা আমরা তখন কি হচ্ছে কিছুই বোঝা যায় না আর কি বাইরে থেকে। তখন আমরা দেখা যায় ওপেন টেলিমেট্রির মতো সলিউশন বা ডেটাডগের মতো সলিউশন ইউজ করি আর কি। সো এক্ষেত্রে বেস্ট প্র্যাকটিসটা এক্স্যাক্টলি বলতে গেলে এটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য জাস্ট অবজারভেবিলিটি বেস্ট প্র্যাকটিসটা ফলো করতে হবে, সেটাই আমি বলে দিচ্ছি। লেটস সে আপনি এপিআই রেসপন্স রিকোয়েস্ট কে লক করবেন, মডেলের রিসোর্স ইউজেস, সে কি পরিমাণ সিপিইউ এন্ড জিপিইউ ইউজ এন্ড মেমোরি ইউজ করতেছে সেটাকে লাইভ মনিটরিং করবেন। সো অ্যালার্টিং সিস্টেম সেট আপ করে রাখবেন যাতে কোনো কিছু ভুল হলে সেটা স্ল্যাকে বা ইমেলে আসে বা প্রয়োজনে আপনার ফোনে সরাসরি কল আসে যদি এরর রেট খুব বেশি হাই হয়ে যায়। সো লেটেন্সি, এরর রেট, সাকসেস রেশিও, এগুলোর বেসলাইন গুলো আপনাকে সবসময় সেট আপ করে রাখতে হবে যে এই থ্রেশহোল্ডের উপরে গেলে আপনার অ্যালার্ট আসবে। সো এরপরে আমাদের যে চ্যালেঞ্জ গুলো আসে তা হচ্ছে স্কেলেবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি চ্যালেঞ্জ। সো লেটস সে পারফরমেন্স ইজ গুড ইউজিং ফ্লাস্ক অর ফাস্ট এপিআই, কিন্তু প্রোডাকশনে গিয়ে সে ভালো পারফর্ম করতেছে না। লেটস সে 20 জন 30 জন কনকারেন্ট ইউজার এক সময় ইনফারেন্স চাচ্ছে, তখন হয়তো বা ঠিক কাজ করতেছে, কিন্তু 20 জন 30 জন দেখে যখন 100 বা 200 জনই টাইম আউট দিচ্ছে বা পারফরমেন্স ডেগ্রিগেশন হচ্ছে। সো অনেক সময় দেখা যায় জিপিইউ রিসোর্স ইফেক্টিভলি অ্যালোকেট করা হয় না, মাল্টিপল মডেল একসাথে জিপিইউ ব্যবহার করতে পারে না, এমনকি লোড ব্যালেন্সিং রেপ্লিকেশন করে মডেল
স্টেট সিঙ্ক রাখাটাও খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। আবার যখন মাল্টিপল হান্ড্রেডস থাউজেন্ডস অফ রিকোয়েস্ট আসতে থাকে, অনেক সময় মেমোরি ওভারফ্লো হওয়ার কারণে লেটেন্সি স্পাইক বাড়ে, যার ফলে রেপুটেশন নষ্ট হয়, রিলায়েবিলিটি আর কি আনরিলায়েবল ফিল করে ইউজার্স বা স্টেক হোল্ডারদের, প্রেশার তো থাকেই। সো ডেফিনেটলি আপনার নবেল ওয়ার্কটাকে যখন আপনি প্রোডাকশনে নিয়ে যাবেন, আহ, কিন্তু যখন আপনার ক্লায়েন্ট বা স্টেক হোল্ডার সেটাকে স্কেল করতে বলবে, সো তখন কিন্তু যদি আপনি এমএলওপস এর বেস্ট প্র্যাকটিস গুলো ফলো না করেন, তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। সো এক্ষেত্রে বিভিন্ন সলিউশন আমরা ইউজ করি। যেমন যদি আপনি কুবারনেটিস ইউজ করেন, সেখানে আপনাকে জিপিইউ এর স্কেজুয়াল করতে হবে, যে মাল্টিপল মডেল ইনস্ট্যান্স যাতে একসাথে স্কেল করতে পারে। হ্যাঁ, আপনার জিপিইউ এর রিসোর্স এন্ড লিমিট গুলো ঠিকভাবে অ্যালোকেশন করে দিতে হবে। এবং আপনি যখন ডিস্ট্রিবিউটেড মডেল সার্ভিং করবেন, একদম লার্জ স্কেলে চিন্তা করবেন, তখন আপনাকে রে ইউজ করতে হবে। সো ফ্রেমওয়ার্ক যা আপনার হয়তো বা অ্যাসিঙ্ক যদি না হয়, আপনাকে হয়তো বা অ্যাসিঙ্ক্রোনাস ওয়েতে ব্যাচিং করতে হবে, অটো স্কেলিং, যেগুলো ডেভেলপমেন্ট গ্রাফ সাপোর্ট করে, ইফিশিয়েন্ট ইনফারেন্স পাইপলাইন যাতে বিল্ড করা যায়। সো এই জন্য রে ইজ এ ভেরি গুড ফর দ্যাট ফর দ্যাট লেভেল অফ স্কেলেবিলিটি। আর অ্যাসিঙ্ক আর ফাস্ট এপিআই তে যখন আমরা করি, ডেফিনেটলি অ্যাসিঙ্ক আইওর সাপোর্ট তো লাগবেই, যাতে সাইমultaneously রিকোয়েস্ট এফিশিয়েন্টলি হ্যান্ডেল করা যায়। সো এক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস, আপনি মডেল লুট করুন মেমোরি এফিশিয়েন্ট ওয়েতে, এপিআই ব্যাচিং এনেবল করুন, রে সার্ভ ইউজ করেন, তারপর হরিজন্টালি অটো স্কেল করেন, কুবারনেটিস এর মাধ্যমে কনফিগার করেন হরিজন্টাল পড অটো স্কেলার দিয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আমরা নতুন রিলিজ দেই, সেটাকে সরাসরি প্রোডাকশনে তুলে না দিয়ে ক্যানারি বা ব্লু গ্রিন ইউজ করা, ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি বা ডেভেলপমেন্ট মডেল যেটাকে আমরা বলি। যদি আমরা এখানে ক্যানারি বলি, সেটা হচ্ছে, লেটস সে আপনি রিলিজ দিলেন, রিলিজ দিলে আপনি মাত্র বেসড অন ইউর ইউজার বেস 1%, 2% বা 5% ইউজারকে আপনি নতুন যে ডেপ্লয়েড ইনস্ট্যান্স বা যে নতুন ডেপ্লয়েড নেক্সট ভার্সন মডেলটা আছে, সেটাতে আপনি জাস্ট 5% ট্রাফিক পাঠাবেন, এবং সেটাকে আপনি আপনার অবজারভেবিলিটি সলিউশন দিয়ে মনিটর করবেন, মনিটর করে দেখবেন যে তার পারফরমেন্স কেমন, কোনো ইস্যু হচ্ছে কিনা। তারপরে দেখা গেছে আপনি হয়তো বা 20% ট্রাফিক পাঠাবেন, আস্তে আস্তে আপনি ইনক্রিজ করে 100%-এ যাবেন। আপনি চাইলে ব্লু গ্রিনের কম্বিনেশনও রাখতে পারেন, যে আপনার লাস্ট অ্যাকুরেট স্টেট বা লাস্ট যে ডেপ্লয়েড মডেলটা আছে, সেটাকে আপনি আহ, আপনার ফেইলওভার হিসেবে রাখলেন। লেটস সে কোনো কারণে যদি ডিজাস্টার হয়, যাতে ফেইলওভার মেকানিজমটা স্মুথলি হয়, আপনি করতে পারেন, এবং কিছু লুট টেস্টিং করলেন। সো এখন যে আমি একটু রেসপন্সিবিলিটি গুলো বলি। সো আলটিমেটলি, যদি মডেল আমরা ঠিকভাবে ডেপ্লয় না করি, সেটা শুধু আসলে টেকনিক্যাল না, বিজনেস ইম্প্যাক্ট একটা ভয়াবহ ইম্প্যাক্ট, ক্লায়েন্ট হারিয়ে যেতে পারে, সো ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট হয়ে যায়, রেভিনিউ কমে যায়, সবচেয়ে খারাপ হচ্ছে স্টেক হোল্ডার বা ইনভেস্টরদের কনফিডেন্স নষ্ট হয়। সো এই ধরনের ফেইলিওর আসলে অনেক সময় পুরো ইনিশিয়েটিভটাকেই বন্ধ করে দিতে পারে আর কি, সেন্সিটিভ প্রজেক্ট হলে। সো এই ঘটনাগুলো যাতে না ঘটে, যে বিজনেস রেভিনিউ ইম্প্যাক্ট পড়া, ইউজার এক্সপিরিয়েন্সটা নষ্ট না হওয়া, স্টেক হোল্ডার বা ইনভেস্টরদের যাতে কনফিডেন্সটা নষ্ট না হয়, আমার ক্লায়েন্ট যাতে হারিয়ে না যায়, বা এআই ইনিশিয়েটিভটা যাতে বন্ধ না হয়। হ্যাঁ, কারণ ডেফিনেটলি আপনি প্রোডাকশনে যখন চালাবেন, এভরিওয়ান নিডস দ্য রিলায়েবিলিটি। সো এই জন্য আপনার বেশ কিছু রেসপন্সিবিলিটি থাকবে। আপনাকে সব সময় এনশিওর করতে হবে পাইপলাইন গুলো স্কেলেবল, আপনার মডেল রিপ্রোডিউসেবল। সো আপনি পাইপলাইন গুলো ক্রিয়েট করবেন ফর ট্রেনিং, ইনফারেন্স বিল্ডিং, ডেপ্লয়মেন্টস। আপনি মডেলের ভার্সন গুলো কন্টেনারাইজ করে রাখবেন, ভার্সন ম্যানেজ করবেন, এবং সেটাকে অর্কেস্ট্রেশন করবেন হয়তো লার্জ স্কেলের জন্য রে
রে সার্ভ দিয়ে হয়তো বা আপনি কুবারনেটিসে অর্কেস্ট্রেট করবেন। আর হচ্ছে আপনাকে ডেফিনেটলি এক্সপিরিয়েন্স ট্রেকিং, কিছু এক্সপেরিমেন্ট ট্রেকিং করতে হবে। যেমন আপনি যদি এমএল ফ্লো ইউজ করেন, হ্যাঁ, সো আপনাকে লগ প্যারামিটারস, ম্যাট্রিক্স, আর্টিফ্যাক্টস, তারপর সোর্স হ্যাশ, এগুলো ভালোভাবে ট্র্যাক করতে হবে। সো আপনি হয়তো বা এক্সপেরিমেন্ট রানও করতে পারেন, বিভিন্ন ভাবেই করা যায়। আহ, আপনি হয়তো বা রিয়েল টাইম ইনফারেন্স পাইপলাইন বিল্ড করতে পারেন কাফকা রেসার্ভ দিয়ে, যাতে খুব অল্প লেটেন্সিতে আপনার ইনফ্রাস্ট্রাকচারটা স্কেল করে, হ্যাঁ। লেটস সে আপনার হয়তো বা ফ্রড ডিটেকশন বা আহ, এমন একটা ফ্রড হইলো, সে হয়তো বা ফ্রড ডিটেকশন করার জন্য আপনাকে হয়তো বা এপিআই ফ্রড 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 ডিটেকশনের জন্য হয়তো বা এপিআইটা কিভাবে ট্রিগার হচ্ছে, হ্যাঁ, সেটা হতে পারে। সো আর আপনাকে তো ডেফিনেটলি অ্যাজ এ এমএলওপস ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে মাল্টিপল মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের সাথে আপনাকে অলওয়েজ কোলাবোরেশন করতে হবে, ওয়ার্কফ্লো গুলো ম্যানেজ করতে হবে, স্ট্রাকচারড ওয়ার্কফ্লো লাগবে আপনার, গিটের ব্রাঞ্চিং স্ট্র্যাটেজি, ডেভেলপমেন্ট, টেস্টিং, স্টেজিং, ডেমো, বিভিন্ন এনভায়রনমেন্ট গুলো অনুযায়ী, যেটাকে আমরা লোয়ার এনভায়রনমেন্ট এন্ড আপার এনভায়রনমেন্ট বলি। লোয়ার এনভায়রনমেন্ট বলতে আমরা সাধারণত ডেভেলপমেন্ট, বেটা, ডেমো, টেস্টিং, স্যান্ডবক্সিং এগুলোকে বুঝে থাকি। আপার এনভায়রনমেন্টে স্যান্ডবক্স, সরি, স্টেজিং, ইউএটি, প্রোডাকশন। সো আপনাকে হয়তো বা পুল রিকোয়েস্ট রিভিউ করতে হতে পারে, হ্যাঁ, আহ, বিভিন্ন মেট্রিক্স চেক করা লাগতে পারে। সো এগুলোই আসলে আমাদের কোর রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। সো এখন আমি জাস্ট কিছু স্ক্রিনশট দেখানো ট্রাই করবো। লেটস সে আপনার এক্সপেরিমেন্ট ট্রেকিং এর জন্য কিছু গ্রাফ বা ভিজুয়াল ফ্লো, এমএল ফ্লোতে এমন হয়, দেখা যায় যে যখন আমরা ডিস্ট্রিবিউটেড ওয়েতে হাই স্কেলে সার্ভ করতে চাই, মাল্টিপল ডেপ্লয়মেন্টস উইথ মাল্টিপল রেপ্লিকা, সো রে ক্লাস্টারটাকে আমরা আহ, সাধারণত, ইটস জাস্ট এ সিম্পল ওভারভিউ। সো রে ক্লাস্টার যদি আপনার ডেপ্লয় করা লাগে, সো আপনাকে রে ক্লাস্টার নিয়ে কাজ করা লাগতে পারে। সো আপনাকে মডেলের মেট্রিক্স গ্রাফানা ড্যাশবোর্ডে নিয়ে আসা লাগতে পারে, যেখানে বেসলাইন ডিস্ট্রিবিউশন, ট্রেনিং সেট, পারফরমেন্স, তারপর এরর রেটস, হ্যাঁ, টেস্টিং, বিভিন্ন ড্যাশবোর্ড বিভিন্নভাবে ক্রিয়েট করতে হবে। ইটস জাস্ট এ সিম্পল এক্সাম্পল, হ্যাঁ। সো আপনাকে হয়তো বা রিগ্রেশন টেস্টিংটা দেখতে হবে, কেমন পারফরমেন্স দিচ্ছে। সো তারপরে আপনার ইনফারেন্সের ভ্যালুটা কেমন। সো এবার আসি যে ডেভঅপস এন্ড এমএলঅপস আপনি আসলে কোনটা শিখবেন বা কোনটা লার্ন করবেন। সো আপনি যদি ইনফাস্ট সরি যে ফোকাসটা আপনি ডেভঅপস বা এমএলঅপস যেটাতেই যান, আপনাকে আলটিমেটলি ইনফ্রাস্ট্রাকচার অটোমেশন, সিআইসিডি, সিকিউরিটি মনিটরিং এগুলাতেই ফোকাস করতে হবে। সো দেখা গেছে ডেভঅপস এর ক্ষেত্রে আমরা সাধারণত ইনফ্রাস্ট্রাকচার অটোমেশনের সাথে ডকার, কুবারনেটিস, টেরাফর্ম, জেনকিন্স, প্রমেথিউস এগুলোর সাথে সাথে বিভিন্ন ইউজ কেসে, যেমন আমাদেরকে অ্যাপ ডেভেলপমেন্ট করা, স্কেল করা, লোড ব্যালেন্সিং করা, হ্যাঁ, এসআরই প্র্যাকটিস গুলো ফলো করা, সো এটাই করা লাগে। আর এমএলওপস এর ক্ষেত্রে যখন আমাদের ফোকাসটা যায়, তখন দেখা যায় এসডিএলসি এর মতো, দেখা যায় ডেভঅপস এর মতো আমাদেরকে তখন মডেলের লাইফ সাইকেল গুলো মেনটেন করা লাগে, এক্সপেরিমেন্ট ট্রেক করা লাগে, ডেটা ভার্সন, মডেল সার্ভ করা, ড্রিফট ডিটেকশন, হ্যাঁ। সো এই জন্য আবার আমরা ডিফারেন্ট টুলস ইউজ করি, যেমন এমএল ফ্লো, ডাটা ভার্সন কন্ট্রোল, রেসার্ভ, ফাস্ট এপিআই, কিউব ফ্লো, এয়ার ফ্লো, কাফকা, ইভেন সার্ভারও ম্যানেজ করি মাঝে মাঝে। সো ইউজ কেস হচ্ছে আপনাকে মডেল ট্রেনিং করা, মডেল ডেপ্লয় করার পর ইভ্যালুয়েশন করা, সরি, ট্রেনিং করে মডেলটাকে ইভ্যালুয়েট করা, ডেপ্লয় করা,
মনিটর করা, রিট্রেনিং করা, হ্যাঁ, এগুলো বেসিক ইউজ কেসেস যেটা আপনার সব অর্গানাইজেশনে লাগে। সো এখন কথা হচ্ছে যে আপনি আসলে কোনটা শিখবেন, যে আসলে ওভারল্যাপটা কোথায়, হ্যাঁ। তো ওভারল্যাপ হচ্ছে আপনি ডেভঅপস বা এমএলঅপস যেটাই শিখেন বা যেটাই করেন না কেন, আপনার দুইজনকেই ডকার নিয়ে কাজ করতে হবে, সিআইসিডি পাইপলাইন নিয়ে কাজ করতে হবে, কুবারনেটিস নিয়ে কাজ করতে হবে লার্জ স্কেলে। সো এমএলঅপস বেসিক্যালি ডেভঅপস এর উপরই দাঁড়ানো, হ্যাঁ। বেসিক্যালি দ্য কনটেক্সট ইজ ফর মেশিন লার্নিং, হ্যাঁ, যে মেশিন লার্নিং কনটেক্সটে ডেভঅপসটাকে আপনি কাস্টমাইজ করে ফেললেন এবং এটাকে বললেন এমএলঅপস এরকম। সো ডেভঅপস হিসেবে হয়তোবা আমরা বা আপনারা আহ, কারণ যখন একটা সিস্টেম আমরা বিল্ড করি বা সফটওয়্যার বিল্ড করি, ডেফিনেটলি সেখানে তো শুধু মেশিন লার্নিং মডেল থাকে না, হ্যাঁ। সেখানে মেশিন লার্নিং মডেল হয়তো বা একটা কম্পোনেন্ট বা একটা মডিউল বা একটা পার্ট, এখানে তো আরো অনেকগুলো থাকে, ডিপেন্ড করে বেসড অন সফটওয়্যার আর্কিটেকচার, মাইক্রো সার্ভিস অর ডিস্ট্রিবিউটেড সিস্টেম, হ্যাঁ। সো এমনও হতে পারে যে আপনাকে ডেভঅপস এন্ড এমএলঅপস দুইটা রোলই প্লে করতে হচ্ছে, বা আলাদা আলাদা এক্সপার্ট থাকতে পারে বেসড অন অর্গানাইজেশনস আর কি। সো ডেভঅপস হয়তো বা সে অ্যাপের রোল আউট করতেছে, কিন্তু এমএলঅপস হয়তো বা সে হয়তো বা মডেলের রোল আউট করতেছে, হ্যাঁ, রিলিজের পরে, এবং ডাটা ম্যানেজমেন্ট করতেছে। সো ওই যে যেটা বললাম, এমএলঅপস ইটসেলফ ইজ ডেভঅপস বাট ইনটু দ্য মেশিন লার্নিং কনটেক্সট, হ্যাঁ। সো আপনি যদি ডাটা বা মেশিন লার্নিং ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, আপনি সরাসরি এমএলঅপস এ ফোকাস করতে পারবেন আর কি। বাট আপনার যদি ইনফ্রা ক্লাউড থেকে আসেন, আই উড সে আগে ডেভঅপস এ ফোকাস করেন, আহ, তাহলে আপনি এমএলঅপসটাকে একটু ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন। আপনি ডাটা বা মেশিন লার্নিং ব্যাকগ্রাউন্ড থেকে আসলে, আম, যেহেতু ডেভঅপস এন্ড এমএলঅপস কাইন্ড অফ সেম থিং উইথ এ ডিফারেন্ট কনটেক্সট, ইটস নট কুড বি অ্যান ইস্যু, বাট আপনাকে তখন আবার ডেভঅপস এর প্রিন্সিপাল গুলো জানতে হবে। সো আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছেন সেটা আসলে গুরুত্বপূর্ণ না, কিন্তু আপনি আসলে কি করতে চান সেটা আসলে, সেটার জন্য আসলে সঠিক রুট ম্যাপটা জানা জরুরি। আপনি আসলে পিওর ডেভঅপস এ ফোকাস করবেন নাকি এমএলঅপস এ ফোকাস করবেন, নাকি আপনি ডেভঅপস এন্ড এমএলঅপস দুইটাকেই প্লে করবেন। আলটিমেটলি রোলস গুলো অনেকটা এখন স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। আই মিন স্যাচুরেটেড মানে ওভারল্যাপ, হ্যাঁ। দেখা যাচ্ছে আপনি ডেভঅপস হিসেবে জয়েন করছেন, আপনাকে হয়তোবা এসআর এর রোল প্লে করতে হচ্ছে বা প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারের রোল প্লে করতে হচ্ছে, আপনাকে হয়তোবা এমএলঅপসও করতে হচ্ছে। হ্যাঁ, এখন অনেক ক্লিক বেট ভিডিও দেখবেন যে লেটস সে DevOps will be die within 2026 or 2027, no more space for DevOps. It's absolutely wrong and garbage, হ্যাঁ। সো সে যদি জাস্ট থিঙ্ক করে যে আমি পাইপলাইন বানাচ্ছি, that might be a little bit okay, কিন্তু আপনাকে আলটিমেটলি এসআরই প্রিন্সিপাল, প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং করতে হবে, আর কি বেসড অন আপনার টিম সাইজ কেমন, আপনার ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটি কেমন। লেটস সে in my previous companies and based on my previous experience, আমি হয়তো বা ডেভঅপস হিসেবে জয়েন করছি, বা আমি হয়তো বা এসআরই হিসেবে জয়েন করছি, কিন্তু আমাকে দেখা গেছে ডেভঅপস, এসআরই, প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং সব রোলই প্লে করা লাগে। ইভেন সামটাইমস আই নিড টু কোড উইথ ফর ডেভেলপার্স। সে ডেভেলপার ক্লাউডের একটা কম্পোনেন্ট ইউজ করবে, কিন্তু সে আসলে পারতেছে না বা কিছু ইস্যু হচ্ছে, তখন হয়তো বা আমাকে কোড করতে হচ্ছে। আপনি যদি কোডিং ভালো পারেন, টুকটাক ডেভেলপমেন্ট জানেন ব্যাকএন্ড এর জন্য, যেহেতু ব্যাকএন্ড থেকেই মোস্টলি ইন্টারাকশন গুলো হয়, এটা আপনাকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিবে আর কি। সো রোড ম্যাপ, যদি আপনি স্যাচুরেটেড রোড ম্যাপ চান, আপনি বেসিক্যালি roadmap.sh যেটা আছে সেখানে ওইটাই আপনি ইয়া করতে পারেন, হ্যাঁ। অ্যান্ড আমরাও কোর্স নিয়ে আসতেছি ইনশাল্লাহ। সো আমি লিঙ্কটা এখানে ড্রপ করে দিছি, আমি স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করে দিব। বাট ফর ডেমো আমরা আসলে টিপিক্যাল জাস্ট ফর ওয়ান কম্পোনেন্ট টু কম্পোনেন্ট ডেমো আপনাদেরকে এখন দিব না। আমাদের পুরো কোর্সের, আমাদের লাইভ কোর্স হলো আপনি এখানে খুবই স্ট্রাকচার্ড ফ্লেভার পাবেন যদি আমরা নিয়ে আসি বা আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে জয়েন করেন। এবং we are thinking another webinar only for demo and technical jargons, হ্যাঁ, যেখানে আমরা পুরো কোর্সের শেষে প্রজেক্ট কেমন হবে, we'll deploy the whole thing together এবং we'll show you a demo for live technical expertise.
যে আমরা কিভাবে কি করছি। সো আপনি তখন হয়তো বা ইন্টারেস্টেড হলে তখন জয়েন করবেন। সো আই গেস সালমান ভাই ক্যান অ্যানাউন্স দ্য কোর্স অফিসিয়ালি। আচ্ছা, হ্যাঁ রাইসুল, রাহাত কবির ভাই, শিওর। ভাইয়া, থ্যাংক ইউ যা যা বলছেন। ভাই আমি হচ্ছে এজেন্ট নিয়ে কাজ করতেছি রিসেন্টলি। এখন ওইটার প্রোডাকশন লেভেলের যখন কাজ করতে যাবো, এটা কি কিছুটা এমএল অপস বা ডেভ অপস এর মতই কিছু একটা হবে, ওভারল্যাপ করবে এমন কিছু, মানে এজেন্ট নিয়ে যদি স্পেসিফিক কাজ করতে চাই? আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে আপনি যদি এআই এজেন্ট নিয়ে কাজ করেন, আপনি হয়তো N10 নিয়ে কাজ করবেন বা অন্য কোনো অন টপ অফ কোনো একটা সলিউশনের উপর কাজ করবেন। হ্যাঁ, লেটস সে আপনি হয়তো বা ওদের ক্লাউড সলিউশন ইউজ করতেছেন। সো এটাতে হয়তো বা আপনার দেখা যাবে যে আপনার ইনিশিয়াল নিডস গুলো ফুলফিল হবে, কিন্তু আপনি যখন ফাইন গ্রেইন কন্ট্রোল চাবেন, হ্যাঁ, আহ, বা আপনি খুব স্কেল করতে চাইবেন, হ্যাঁ, আপনি পুরো ইনফ্রাস্ট্রাকচারের কন্ট্রোল চাবেন, তখন ডেফিনেটলি আপনার লাগবে। হ্যাঁ, বাট এখন ব্যাপার হচ্ছে আপনি এআই এজেন্ট নিয়ে কাজ করেন বা এমএল মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আর ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করেন, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। হ্যাঁ, আপনাকে যখন আপনি কোলাবোরেশন করবেন ইনফ্রা ইঞ্জিনিয়ারদের সাথে বা এমএলওপস ইঞ্জিনিয়ারদের সাথে, আপনার যদি এগুলোর বেসিক্স থাকে, আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন, আপনি অনেক কিছু ইজিলি ডিবাগ করতে পারবেন। হ্যাঁ, বাট জি আপনি ভাই। যদি চিন্তা করেন আপনি স্পেসিফিক্যালি এমএলওপসে আপনি ফোকাস করবেন, আপনি ইনফ্রাস্ট্রাকচারের জায়গাটাকে এনজয় করেন, হ্যাঁ, তখন সেটা আপনার জন্য, যদি আপনি সেটাকে একদম ডেডিকেটেড কেরিয়ার পাথ হিসেবে নেন। বাট এখন যেটা হচ্ছে, বিশেষ করে আমাদের দেশের ইন্ডাস্ট্রিতে, বা আমরা যদি আপনার বিভিন্ন ফার্মের কথা চিন্তা করি, যারা বাহির থেকে আপনার ইয়াটা লেটস সে আহ, আপনার প্রজেক্ট দেয়, অনেক ক্লায়েন্ট চায় আপনার বাড়তি এক্সট্রা ভাবে তারা আসলে ডেডিকেটেড এমএলওপস প্রফেশনাল, কারণ সবার তো স্কেল এক না। হ্যাঁ, আহ, জি। কারো হয়তো কেউ হয়তো বা ছোট স্কেলে বিল্ড করতেছে, কেউ হয়তো বা ছোট স্কেলে চালাচ্ছে, কেউ হয়তো বা তার কর্পোরেট নেটওয়ার্কে চালাচ্ছে। লেটস সে কোন একটা এন্টারপ্রাইজ তাদের ইনহাউস এআই এজেন্ট বা ইনহাউস মেশিন লার্নিং মডেল তারা সার্ভ করবে ফর দেয়ার হান্ড্রেডস অর ইভেন 1 to 2 or 5,000 এমপ্লয়িজ। হ্যাঁ, আপনি দেখবেন ডেফিনেটলি আমরা হয়তো বা অনেকেই বিভিন্নভাবে এজেন্ট দিয়ে বা ক্লাউড সলিউশন ইউজ করে বা ইভেন সামটাইমস ইউজিং দ্য চ্যাট জিপিটিস এপিআই, হ্যাঁ, সো হ্যাঁ, হ্যাঁ। ওপেন এপিআই কিস। সো ডেফিনেটলি এগুলোতে তো সিকিউরিটি থ্রেট থাকে। লেটস সে আপনার ট্রাস্টের যে ইস্যু, আপনি যখন এন্টারপ্রাইজে যাবেন, হ্যাঁ, ডেফিনেটলি ক্লায়েন্ট হয়তো বা চাবে যে সে হয়তো বা তার অন প্রিমিস সার্ভারে বা সে তার ক্লাউড নেটওয়ার্কে এটাকে ডেপ্লয় করতে। সো ব্যাপারটা হচ্ছে ডেফিনেটলি ইটস রিয়েলি ডিপেন্ডস অন দ্য অর্গানাইজেশন, হ্যাঁ, হাউ দে আর প্ল্যানিং, তাদের কি পরিমাণ নিডস দরকার। বাট ব্যাপারটা হচ্ছে আপনার যদি ক্লায়েন্ট হ্যান্ডেল করেন, বেসিক্যালি আমাদের দেশে মোস্ট অফ দ্য অর্গানাইজেশন যেভাবে কাজ করে, সবাই আসলে সার্ভিস বেসড কোম্পানি, প্রোডাক্ট বেসড কোম্পানি খুবই কম। সো তখন আপনার দেখা যায় কনসালটেন্সি করতে হবে, ক্লায়েন্টের সাথে ডিসিশন মেকিং করতে হবে। হ্যাঁ, অনেক সময় অনেক ক্লায়েন্ট চাবে যে লেটস সে হি অর শি উইল ডু দ্য এক্সপেরিমেন্টস। হ্যাঁ, সে হয়তো প্রোটোটাইপ বানাবে, তখন সে লেটস সে আপনার যদি এই জায়গায় এক্সপার্টিস থাকে এমএলওপস এর, কারণ অনেক সময় হয়, কারণ এখন আপনার ইন্ডাস্ট্রিটা আসলে দুই দিকে চলে যাচ্ছে। যেমন খুবই হাই এন্ড এন্টারপ্রাইজ বা যারা খুব বেশি স্কেল করে, তারা একদম ডোমেইন স্পেসিফিক এক্সপার্ট চায় আর কি। হ্যাঁ, যেরকম স্পেসিফিক ডেভঅপস, স্পেসিফিক এসআরই, স্পেসিফিক এমএলঅপস ইঞ্জিনিয়ার আলাদা চায়। কিন্তু ছোট বা মিড লেভেল যে কোম্পানিগুলো, এখন তারা এখন আসলে জ্যাক অফ অল ট্রেডস চাচ্ছে, তারা আসলে অনেকটাই সরে আসতেছে। এখন আপনি বিভিন্ন জব পোস্টে দেখবেন ব্যাক এন্ড বা আপনার ইভেন এটা মেশিন লার্নিং এও শুরু হয়ে যাচ্ছে কিছুটা, যে তারা আসলে চায় যে ফ্যামিলিয়ারিটিস উইথ ডেভঅপস এন্ড এমএলঅপস। ইট রিয়েলি ডিপেন্ডস অন দ্য অর্গানাইজেশনাল স্ট্রাকচার আর কি। একজন ভাইয়া কোশ্চেন করেছেন যে আপনি নেটওয়ার্কিং থেকে আপনার জন্য ডেভঅপস আগে শুরু করা বেস্ট হবে। আচ্ছা, তো আচ্ছা, ওই যে আপনি যেটা জিজ্ঞাসা করলেন যে আপনি নেটওয়ার্ক ব্যাকগ্রাউন্ড থেকে আপনার জন্য আসলে ডেভঅপস শুরু করা বেস্ট হবে নাকি এমএলঅপস। সো আমি যেটা বলতেছিলাম, সো ইট রিয়েলি ডিপেন্ডস অন ইউর গোল, বাট DevOps and MLOps kind of the same thing
দ্য কনটেক্সট ইজ ডিফারেন্ট। হ্যাঁ, সো ডেভঅপস এর ক্ষেত্রে আপনি মেশিন লার্নিং কনটেক্সটে, মেশিন লার্নিং মডেল, মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন, এগুলার কনটেক্সটে আপনি অটোমেশনটা করবেন, অপারেশন গুলো চালাবেন। হ্যাঁ, সো বাট ডেভঅপস এর ক্ষেত্রে দেখা যাবে আপনি আমাদের যে ট্রেডিশনাল সফটওয়্যার বা ডিস্ট্রিবিউটেড সিস্টেম বা মাইক্রো সার্ভিস, হান্ড্রেডস অফ সার্ভিস, ইভেন থাউজেন্ডস, অর ইভেন ফর এ স্মল স্টার্টআপ উইথ 5 to 10 সার্ভিসেস। হ্যাঁ, সো ট্রেডিশনাল যে আমাদের সফটওয়্যার বা ডিস্ট্রিবিউটেড সিস্টেম বা মাইক্রো সার্ভিস, এর জন্য আমরা যে কাজটা করি সেটাকেই সাধারণত আমরা ডেভঅপস হিসেবে ধরে নেই। বাট ব্যাপারটা হচ্ছে আপনি যখন এটাকে মেশিন লার্নিং এর কনটেক্সটে নিয়ে যাবেন, তখন আপনাকে কিছু প্রিন্সিপাল গুলো কিন্তু একই, আপনাকে হয়তো বা কিছু ডিফারেন্ট টুল ইউজ করতে হবে। পাইপলাইনটাতে হয়তো বা আপনার মডেল ট্রেনিং, ইনফারেন্স, বিল্ডিং, ডেপ্লয়মেন্ট, এগুলো চলে আসবে, বাট আলটিমেটলি কিন্তু সেম। বাট ব্যাপার হচ্ছে আপনি কোথায় ফোকাস করবেন আর কি, আপনি কি আগে ডেভঅপস করবেন, নাকি আপনি সরাসরি এমএলওপস হিসেবে ক্যারিয়ার স্টার্ট করবেন, নাকি ইউ ওয়ান্ট দ্য ফ্লেভার অফ বোথ? আচ্ছা, অনেকেই আমরা মনে যদি হয় আমাদের শুরু করতে চাই সেক্ষেত্রে কোনটা ভাইয়া? ও, বোথ। হ্যাঁ, বলতেছে ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনি বোথ শুরু ক্ষেত্রে করতে আগে পারেন। ডেভঅপস থেকে হ্যাঁ। হ্যাঁ, আপনি ডেভঅপস থেকে শুরু করতে পারেন, যেহেতু আপনার নেটওয়ার্কিং ব্যাকগ্রাউন্ড। ডেভঅপসে আপনি অটোমেশন করলে, যেহেতু ডেভঅপস এর অনেকগুলো রেসপন্সিবিলিটি থাকে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অটোমেশন বা ইনফ্রাস্ট্রাকচার অটোমেশন। অন প্রিমিসে হলে সাধারণত আমরা নেটওয়ার্ক অটোমেশন বলি, ক্লাউডে হলে হয়তো বা আমরা ক্লাউড নেটওয়ার্কিং বা ক্লাউড অটোমেশন বলি। হ্যাঁ, সো আপনি ডেভঅপস দিয়ে শুরু করেন, তারপরে এমএলওপস করেন, নট এ বিগ ডিল আর কি। আচ্ছা, আমাদের আচ্ছা, আমি আরেকটু দেখতেছি। আমাদের আরো কিছু কোশ্চেন আসছে। একজন ভাইয়া জিজ্ঞাসা করেছেন যে কিউএদের কি শেখা উচিত, শুড আই সুইচ টু ডেভঅপস অর বেটার ক্যারিয়ার দেন কিউএ? সো আই ডোন্ট থিংক ডেভঅপস এন্ড কিউএ ওয়ান ইজ বেটার দেন অ্যানাদার। আমি আসলে এইভাবে চিন্তা করি না। ব্যাপার হচ্ছে ইভেন আপনি যদি কিউএ হন, লেটস সে আপনি অটোমেটেড টেস্টিং করেন, আপনি লোড টেস্টিং করেন, আপনি স্পেসিফিক ডোমেন এক্সপার্ট হিসেবে কাজ করেন, নট এ ব্যাড ক্যারিয়ার। হ্যাঁ, বাট আপনি যদি ডেভঅপস এর ক্ষেত্রে আপনি যদি ইফ ইউ আর থিঙ্কিং এ ক্যারিয়ার মুভমেন্ট, আপনি হয়তো বা ডেভঅপস এ আহ, প্রতি ইন্টারেস্টেড বা আপনি চাচ্ছেন, করতে পারেন। হ্যাঁ, সো উচিত অনুচিত এটা আসলে আমি বলবো না, এটা বেসড অন আপনার গোল, আপনি কি চান, ক্যারিয়ার মুভমেন্ট বা শিফটমেন্ট, যেটাই বলি না কেন। আরেকজন ভাইয়া প্রশ্ন করেছেন যে ফ্রি কোর্স করানো যাবে। হ্যাঁ, আমরা ডেফিনেটলি প্ল্যান আছে, আমরা আমাদের কোর্সের কিছু অংশ, সেটা চুম্বকীয় হোক বা কিছু প্রি রেকর্ডেড, উই আর প্ল্যানিং ফর প্রি রেকর্ডিং উইথ লাইভ ক্লাস। হ্যাঁ, অ্যান্ড প্রি রেকর্ডিং ডাজন্ট মিন দ্যাট আমরা প্রিভিয়াস ব্যাচের লং লেন্দি ভিডিও রেকর্ড করে দিব। আমরা প্রফেশনাল সেট আপে হয়তো বা আমরা আপনাদেরকে আহ, কিছু ফ্রি ম্যাটেরিয়ালস দিব, ইভেন আমাদের কোর্সেও থাকতে পারে আহ, যে জায়গাগুলো আপনার প্রিপেয়ার্ড হয়ে সেগুলোকে আহ, আপনার কি বলে কিছু অংশ প্রি রেকর্ড করে ডেলিভার করা, আর কিছু জায়গায় লাইভ ক্লাস, কিছু জায়গায় সাপোর্ট ক্লাস। সো উই আর প্ল্যানিং অন ইট। হ্যাঁ, আরেকজন ভাইয়া বলছে যে ফ্রি ক্লাসের রেকর্ড গুলো প্রোভাইড করলে ভালো হতো। হ্যাঁ, ডেফিনেটলি ওই যে আমরা এটা থিঙ্কিং করতেছি। ডেফিনেটলি যদি ফ্রি ক্লাস আসে হয়তো ইনোভেটিভ স্কিলস এর ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন। আরেকজন ভাইয়া বলছেন যে আই ওয়ান্ট টু লার্ন এমএলওপস, হাউ ক্যান আই স্টার্ট? হ্যাঁ, সেটা নিয়ে আমরা আজকে কথা বললাম, আপনি রেকর্ডিং দেখলেই হবে। সো আরেকজন ভাইয়া জিজ্ঞাসা করেছেন কিভাবে জয়েন করব। আহ ইনশাল্লাহ আমরা কোর্সে প্ল্যানিং করতেছি, even we are trying or thinking to get some credits from AWS। আমাদের চেষ্টা থাকবে এবং ইচ্ছা আছে যে আমরা AWS থেকে স্টুডেন্টদের জন্য ফ্রি ক্রেডিট নিতে পারি কিনা, যাতে আমরা কোর্সটাকে লো কস্টে প্রোভাইড করতে পারি। সো আপনি চাইলে আমাদের সাথে স্টার্ট করতে পারেন আহ, যদি আমরা নিয়ে আসি। কোর্স প্রাইস ইনোভেটিভ স্কিলস এর কোর্স লিস্টে পাবেন। এখন লিস্ট করা আছে আই গেস,
So regular maybe 8 to 100, 8 to 10K, আর ডিসকাউন্টে মেবি 5,000, বাট আমাদের সিলেবাসটাতে কিছু টুইক আসতে পারে। ভাইয়া আমি একটা কথা বলতে চাই, আমি ইনোভেটিভ স্কিলস থেকে বলছি। হ্যাঁ, শিওর। ভাইয়া, এখন যদি কেউ কোর্স পারচেস করতে চায় আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। এখন থেকে কোর্স পারচেস করা যাবে, আর কোর্স ফিটা হলো 8,000 টাকা, বাট ডিসকাউন্ট প্রাইসে এটা 5,040 টাকা এখন থাকতেছে ফার্স্ট ব্যাচ অনুযায়ী। এর পরের ব্যাচ কি কত হবে এটা আমরা জানি না, বাট ফার্স্ট ব্যাচে আমরা একটু কম প্রাইস রাখার চেষ্টা করছি আর কি। অ্যান্ড ভাইয়া, তাইন ভাইয়া তো অবশ্যই আমাদের ইনস্ট্রাক্টর, ওনার সঙ্গে তো আপনারা কথা বললেনই। পাশাপাশি যদি আরো কারো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারেন এখানে, অথবা যদি আরো গাইডেন্স প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই আপনারা নক দিবেন। আমরা তাইন ভাইয়ের সঙ্গে কথা বলতে চাইলেও আমরা জয়েন করাই দিব, অথবা আমাদের সঙ্গে কথা বললেও আমরা আপনাকে গাইডেন্স করতে পারবো। থ্যাংক ইউ মেহেদি ভাই। সেটা হচ্ছে যারা ডেভেলপমেন্ট ক্যারিয়ারে আছে বাট এখনো সাপোজ ধরেন রানিং কোর্সে অথবা এখনো জবে ঢোকে নাই, বাট ডেভেলপমেন্ট ক্যারিয়ার তারা কিছুটা জানে, সেক্ষেত্রে তাদেরকে ডেভঅপস শেখা শুরু করতে পারে। ডেফিনেটলি পারে, হোয়াই নট। লেটস সে আমি যখন ডেভেলপমেন্ট কেরিয়ার শুরু করি 5 ইয়ার্স ব্যাক, হ্যাঁ, সো তখন কিন্তু আমি জাস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভঅপস একসাথেই করছি, বিকজ আই স্টার্টেড দ্যাট বিফোর স্টার্টিং মাই কেরিয়ার। হ্যাঁ, সো আমি দেখা গেছে ইউনিভার্সিটিতে থাকতে আমি কলেজে থাকতে ডকার কুবারনেটিস নিয়ে নাড়াচাড়া করছি। ডেফিনেটলি এভরিওয়ান ক্যান স্টার্ট, কারণ ওই যে যেটা বললাম, এভরিওয়ান, কারণ আপনারা ডেফিনেটলি জানেন এখন মার্কেটের কি অবস্থা, কি পরিমাণ কম্পিটিশন। হ্যাঁ, সো আপনি যত বেশি টুলস, টেকনোলজি, নলেজ গ্যাদার করে আপনার ঝুলিতে ভরতে পারবেন, আপনি ততই আগায় থাকবেন কম্পিটিশনে। ভাইয়া এগুলোর মানে ফ্রিল্যান্সিং জব অ্যাভেলেবল কেমন, বা এটা যদি বলতেন, বা বাংলাদেশের, আমি যদি বাংলাদেশের কথা বলি, সেক্ষেত্রে মার্কেটে এটার জব অ্যাভেলেবিলিটি কেমন আছে, আর হচ্ছে ফ্রিল্যান্সিং এর কথা বললে এটা বাইরে কেমন, এটা জব মার্কেটে ডিমান্ড আছে যদি বলতেন আর কি। আচ্ছা, ফ্রিল্যান্সিং এর কথা যদি আপনি চিন্তা করেন, আপনি সিম্পলি আপওয়ার্ক অ্যান্ড ফাইবারে জাস্ট আপনি দেখতে পারেন। সো এভরি ডে, এভরি আওয়ার জব সার্ভিং পোস্টিং। সো ব্যাপারটা হচ্ছে আপনাকে তখন কম্পিটিশনটা আপনার গ্লোবালি, কারণ লেটস সে ফর ওয়ান জব hundreds people are applying from different places around the globe. So but definitely আপনার ইনিশিয়ালি ক্লায়েন্ট পেতে আপনার সময়টা বেশি লাগবে হয়তো, বা বা আপনারকে হয়তো বা ইনিশিয়ালি উইদাউট এক্সপিরিয়েন্স আপনাকে হয়তো বা একটা কাজ দিতে চাইবে না, বাট যখন আপনি কনভিন্স করে কিছু অর্ডার কমপ্লিট করে ফেলবেন, ডেফিনেটলি পিপল উইল কাম টু ইউ। বাট এখন যেটা হচ্ছে বিষয়টা, মার্কেটটাকে ফিলিপাইন এন্ড ইন্ডিয়া এন্ড থেকে মার্কেটটাকে অনেকটাই নষ্ট করে ফেলা হয়েছে আর কি। খুবই দেখা গেছে নাকি লো প্রাইস অফার করে বা বিভিন্ন ভাবে। আর যদি বাংলাদেশে চিন্তা করেন, ডেভঅপস এর ডিমান্ড তো বাড়তেছে। এখন বিভিন্ন কোম্পানি এমএল অপস আর কি মেশিন লার্নিং নিয়েও কাজ করতেছে, এআই নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, সো এখন বিষয়টা হচ্ছে আপনার বড় কোম্পানি ছাড়া একদম ডেডিকেটেড এমএল অপস বা ডেভঅপস রোলে হায়ারিংটা ওইরকম ভাবে হয় না। কিন্তু আপনি যদি দেখেন মোস্ট অফ দ্য জব এখন, যদি আপনি জাস্ট 1 মাস বা 2 মাস যদি আপনি জবগুলোতে আপনি চোখ বোলান, দেখবেন তারা ডেভঅপস এর সাথে ফ্যামিলিয়ার বা ডেভঅপস এর নলেজ আছে, বা আপনি বিষয়গুলো জানেন, এমন মানুষকেই প্রেফার করে। হ্যাঁ, কারণ যেটা বললাম, মানুষ আসলে কারণ সবাই তো মনে করেন একদম মিলিয়ন্স অফ ইউজারের জন্য ইনফ্রাস্ট্রাকচার রান করে না। সো অ্যাপ্লিকেশন গুলোকে তো স্ট্যান্ডার্ড ওয়েতে ডেপ্লয় করা লাগে, বিল্ড করা লাগে, পাইপলাইন বিল্ড করা লাগে। হ্যাঁ, সো কারো হয়তো বা ক্লায়েন্টের কাজও এত স্কেলেবল না যে ফুল টাইম হয়তো বা কাজ করবেই আর কি। সো তখন কিন্তু তারা জ্যাক অফ অল ট্রেডই চায়, যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হি নোজ দ্য ডেভঅপস বেস্ট। হ্যাঁ, ইভেন আই রিসেন্টলি কেম অ্যাক্রস মাল্টিপল ইন্টারভিউ। হ্যাঁ, সো আফটার ইন্টারভিউ দে আর অফারিং মি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব বিকজ আই হ্যাভ ডেভঅপস এক্সপিরিয়েন্স। যে তুমি ডেভঅপসও করবা আমাদের জন্য,
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও করবা। সো সামটাইমস আই ডিক্লাইন্ড, মোস্টলি আই ডিক্লাইন্ড বিকজ আমি আসলে এই জায়গাতে এখন পিওর ডেভঅপস, এসআরই এন্ড এমএলঅপস হিসেবে কাজ করতেছি। আই ওয়ান্না স্টে উইথ ইট। আমি আসলে এখন সুইচ করে আবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যাইতে চাচ্ছি না, because I have the domain expertise for the 5 years. Only the companies who need the dedicated expert, they are hiring me, something like that. হ্যাঁ। So আপনাদের আরো কোনো কোয়েশ্চেন আছে বা কেউ কোনো কিছু আস্ক করবেন, ফিল ফ্রি টু আস্ক। ভাইয়া ভাইয়া হ্যাঁ, ভাইয়া শিওর। আমি হচ্ছে এডাব্লিউএস, তারপর হচ্ছে গুগল ক্লাউড আর এজিওর। ভাইয়া এটা হচ্ছে যে তিনটা হচ্ছে যে এখন ভাইয়া কোনটা ইউজ করব বা কি করব এটা নিয়ে খুবই কনফিউজ। তো এখন এই ক্ষেত্রে ভাই আপনার সাজেশন কি হবে? মানে এটা কি কোনো কাজের উপর, কি কাজ করতেছি এটার উপর বেস করে চুজ করতে হয়, বা কিভাবে একটা বেসিক আইডিয়া দিলে বেটার হতো ভাইয়া? আচ্ছা, সো এখন ইন্ডাস্ট্রিতে যে ইনিশিয়েটিভ চলতেছে অ্যান্ড বেস্ট প্র্যাকটিস চলতেছে সেটা হচ্ছে ক্লাউড নেটিভ অ্যাপ্রোচ। হ্যাঁ, আপনি ক্লাউড নেটিভ টুলস গুলা ইউজ করবেন, আপনি কোনো ভেন্ডরের সাথে লক ইন হবেন না। হ্যাঁ, যেমন দ্য কুবারনেটিস বেস্ট। সো কুবারনেটিস এর ম্যানেজড সার্ভিস এডব্লিউএস এও আছে, জিসিপি তেও আছে, এজিউরেও আছে। তো আপনি ক্লাউড নেটিভ ওয়েতে কুবারনেটিস দিয়ে চালাতে পারেন আপনার অ্যাপ্লিকেশন। সো সেটা এডব্লিউএস, জিসিপি, এজিউর, ডাজন্ট ম্যাটার, আপনি হয়তো বা তাদের ম্যানেজ সার্ভিস ইউজ করবেন। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য জব অপরচুনিটি অ্যান্ড জব ওপেনিংস, এটা ডিপেন্ড করে। ফর ডেভঅপস, AWS has most jobs, AWS এর সবচেয়ে বেশি জব আছে। সো MLOps এর ক্ষেত্রেও সেম, কারণ হচ্ছে AWS সবচেয়ে বেশি মার্কেট শেয়ার হোল্ড করে আছে ক্লাউড ওয়ার্ল্ডে, এবং দে স্টার্টেড ভেরি ফাস্ট। সবার আগে তারা মার্কেটে আসছে, তারা মার্কেটকে ডমিনেট করছে। তাদের অলরেডি অনেক আপনার কি বলে আর কি ডেটা সেন্টার আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আগে আসে সে জিতে, এরকম একটা ব্যাপার। বাট এখানে যে বিষয়টা আহ, সেটা হচ্ছে আপনার, তার মানে এই না যে Azure and GCP is not doing that thing। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে কে কাকে ফোকাস করতেছে। AWS মোস্টলি আপনার স্টার্টআপ এন্ড এন্টারপ্রাইজ গুলোকে ফোকাস করতেছে। আপনি যদি খুব ওয়েল এস্টাবলিশড প্ল্যাটফর্ম চান এবং ফুল ইকোসিস্টেম চান, যে আপনি পুরো একটা ভেন্ডরের কাছে পুরো ইকোসিস্টেমে ঢুকে যাবেন, আপনার এন্টারপ্রাইজ সাপোর্ট পাবেন। হ্যাঁ, সো এই ক্ষেত্রে AWS হ্যাজ দ্য মোস্ট জবস অ্যান্ড আর কি বাংলাদেশের প্রেক্ষাপটে AWS এ বেশি। কিন্তু আপনি যদি আবার আহ, খুবই এআই স্পেসিফিক্যালি চিন্তা করেন, এক্ষেত্রে মাইক্রোসফটের কিছু আছে, যেরকম অ্যাজিওর এআই স্টুডিও। হ্যাঁ, কিছু ম্যানেজড সার্ভিস আছে যারা আসলে এই ক্ষেত্রে ভালো করে। সো অনেক হয়তো বা এই জায়গাতে AWS এর চাইতে অনেক স্টার্টআপ আপনার অ্যাজিওর প্রেফার করে। আর জিসিপি যেটা বললেন, জিসিপি ক্ষেত্রে আপনার দেখা গেছে আপনার ডেটা সায়েন্স, আপনার গুগল এআই স্টুডিও, অনেক কিছু আছে। আপনারা যারা কেগেল ইউজ, সরি, গুগল কোলাব ইউজ করেন, এটাও গুগল ক্লাউডের প্রোডাক্ট। গুগলের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওরা সরাসরি আপনার আহ, কিছু কিছু কমপ্লায়েন্সের জায়গায়, এটা আবার কিছু আপনার জিওগ্রাফিক্যাল ব্যাপারও আছে। যেমন আপনি যদি মিডল ইস্টে চিন্তা করেন, সো অনেক অ্যাপ্লিকেশন, বেশিরভাগ যারা আপনার ওই মিডল ইস্টের বা গালফের কিছু রুল আছে, যে ওরা ওদের সিটিজেনের ডাটা আপনার ওদের জিওগ্রাফিক্যাল লোকেশনেই রাখতে হবে, এবং এটার জন্য আপনার জিসিপি মোস্টলি অ্যালাইন্ড। হ্যাঁ, সো এই জন্য দেখা যায় মিডল ইস্টে আপনার জিসিপির অ্যাডাপশনটা বেশি। সো আমি এমন কিছু কোম্পানিতে ইন্টারভিউ দিছি যারা আপনার AWS এন্ড জিসিপি দুইটাই ইউজ করে, বা AWS এর সাথে আপনার আলিবাবা ইউজ করে, কারণ হচ্ছে ওইটা ওদের গালফের বা মিডল ইস্টের আপনার ওইদিকের যে ওদের রুলস এর সাথে বেশি কমপ্লায়েন্ট। তো দেখা যায় তারা ইউজার ডেটা, ওদের সিটিজেনের ডাটার জন্য ওরা হয়তো বা জিসিপি এবং আলিবাবা এগুলা ইউজ করতেছে, কিন্তু ওদের আপনার কোর বিজনেস অ্যাপ্লিকেশন দেখা গেছে AWS এ রান করতেছে, এমনও আছে। বাট আপনি যদি শর্ট আনসার চান যে কোনটার সবচেয়ে বেশি জব অ্যাভেলেবল, ডেফিনেটলি AWS। বাট আপনি যদি কিছু জিওগ্রাফিক্যাল থিঙ্কিং করেন বা ফিউচারে রিলোকেশনের থিঙ্কিং করেন, আহ, বা রিমোট জবের থিঙ্কিং করেন, সেটা ডিফারেন্ট। রিলোকেশনের ক্ষেত্রে যদি আপনি মিডিল ইস্ট চিন্তা করেন, তাহলে হয়তো আপনি জিসিপি ফোকাস করবেন। ওয়েল এস্টাবলিশড
চাইলে আপনি AWS, Azure is not bad. এটা রিয়েলি ডিপেন্ডস, হ্যাঁ। বাট বাংলাদেশে বা আমরা যেহেতু ইউএস মার্কেটে বেশি কাজ করি, AWS এর কাজে বেশি আসে। এবং অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট আপনার কাছ থেকে প্রেফারেন্স চাইবে যে AWS, GCP or Azure। আর হচ্ছে আপনি একটাতে যখন এক্সপার্ট হবেন এবং ক্লাউড নেটিভ টেকনোলজি গুলোকে আপনি অ্যাডপ্ট করবেন, তখন আপনার জন্য কোনো ইস্যু হবে না। যেমন আমি ফিলনেশনে হেভিলি AWS এ কাজ করছি, কিন্তু যখন টোকেন মেট্রিক্সে জয়েন করলাম, আহ, ওদের রিকোয়ারমেন্ট ছিল AWS থেকে GCP তে ইনফ্রাস্ট্রাকচার মাইগ্রেট করা। সো ওরা আমাকে হায়ারই করছে আপনার, কারণ আমার AWS এর এক্সপার্টিস। আই নেভার launched a single VM or never touched GCP before that, কিন্তু আমি কুইকলি গ্র্যাব করে নিছি এবং খুব স্মুথলি মাইগ্রেশন করে দিয়েছি। সো এইটাই, আপনি যখন একটাতে এক্সপার্ট হবেন তখন আপনি চাইলে মাল্টি ক্লাউড এক্সপ্লোর করতে পারবেন। ওই যে যেটা বললাম, ইন্ডাস্ট্রি এখন ক্লাউড নেটিভ ইনিশিয়েটিভের দিকে যাচ্ছে। সো আপনাকে ভেন্ডর লক না হয়ে যদি আপনি ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন বা আর্কিটেকচার আপনি ডিজাইন করেন, ইটস নট এ বিগ ডিল। বাট ডেফিনেটলি কিছু জায়গায়, যেমন ওদের কিছু সার্ভিস, ওদের কিছু ইন্টারনাল এপিআইস, সো যদি ওইগুলোর সাথে আপনার কোনো কোম্পানি হাইলি বাউন্ডেড থাকে বা ইয়া থাকে, তখন ডিপেন্ডেন্সি বা ভেন্ডর লকিংটা আসে। জি ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। কমেন্ট বক্সে হ্যাঁ, জহির ভাই বলছে রিসেন্টলি কমপ্লিটেড পিজিডি এন্ড ডেটা সায়েন্স এন্ড আই লার্ন পাইথন এন্ড ডিপ লার্নিং বেসিক্স। হোয়াট ক্যান আই ডু? শুড আই স্টার্ট ডেভঅপস অর এমএলঅপস? আচ্ছা, আপনি যেহেতু ডেটা সায়েন্স নিয়ে কাজ করতেছেন, ডেফিনেটলি আপনি হয়তো এআই নিয়ে কাজ করবেন। সো আপনি মেশিন লার্নিং দিয়ে শুরু করতে পারেন। বাট যেটা বললাম, ডেভঅপস, এমএলঅপস ইজ দ্য কনটেক্সট, সেম থিং ফর মেশিন লার্নিং কনটেক্সট। সো আপনি এমএলঅপস শুরু করতে পারেন। আপনি বলছেন যে আপনার গ্রাজুয়েশন বিবিএ এন্ড এমবিএ, আই ডোন্ট হ্যাভ এ সিএসসি অর এনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। হয়তো বা আপনার ফার্স্ট জবে একটু আপনার ল্যান্ড করতে একটু সময় লাগতে পারে, বাট থ্রু আউট দ্য রেফারেলস আপনি জয়েন করতে পারবেন। বাট এই জায়গায় আমি একটা বলবো যে আমাদের ইনোভেটিভ স্কিলস এর সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, আমাদের আপনার জব গাইডেন্স প্রোগ্রাম থাকে, এবং আমাদের প্ল্যাটফর্মে যারা ভালো করে তাদেরকে রেফারেল, ইন্টারনাল রেফারেলের থ্রুতে রেকমেন্ডেশনে অনেকের জব হয়। দ্যাট ডাজন্ট নিড দ্য সিএসসি মাস্ট, হ্যাঁ। বাট কারণ ভ্যাকেন্সি কোম্পানি বিভিন্ন কিছুর উপর, জিওগ্রাফিক্যাল লোকেশন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বাট আমি যেটা বলবো, আপনার হয়তো ইনিশিয়াল জবে একটু করা হতে পারে, লেটস সে আপনার ল্যান্ড করতে সময় লাগতে পারে। বাট যখন আপনি একটা জবে জয়েন করে 2 4 5 বছর এক্সপিরিয়েন্স হয়ে যাবে, এরপর আপনাকে কেউ ডিগ্রি নিয়ে আসলে কি বলে যাবে না। বাট আপনার 2 4 5 বছর এক্সপিরিয়েন্সের পরে কেউ যদি আপনার ডিগ্রি নিয়ে কোনো কথা তুলে, তার মানে আপনি আসলে গজব কোম্পানিতে জয়েন করছেন, যারা তো আসলে আপনার ডিগ্রির জন্য আপনার কাছ থেকে সুবিধা নেবে, হয়তো বা ইনক্রিমেন্ট কম দিবে বা স্যালারি কম অফার করবে। এটা ব্যাড কোম্পানিগুলোতে হয়, হ্যাঁ। আর একজন ভাই বলছেন যে রেকর্ডিংটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবো? হ্যাঁ, ইনশাল্লাহ পাবেন। মিটিংটা শুরুতে যেহেতু আপনি জয়েন করতে পারেন নাই, ইউটিউবে পাবেন। আচ্ছা, আর ডেভঅপস এন্ড এলএমএলওপস জব করতে কি সিএসসি গ্রাজুয়েট হবে বা ডিপ্লোমা এনাফ? ভাই আমি নিজেই ডিপ্লোমা গ্রাজুয়েট, আই হ্যাভ নট কমপ্লিটেড মাই সিএসসি ইয়েট, সো আই এম থিঙ্কিং অ্যাবাউট টু স্টার্ট। বাট ডিপ্লোমা করার পর স্টার্ট করব করব করে ভেবে ভেবে 5 বছর চলে গেছে। আমার এক্সপিরিয়েন্স কোন দিক দিয়ে 5 বছর হয়ে গেছে আমি নিজেও আসলে টের পাই নাই, হয়তো বা জয়েন করতে পারি। সো নট এ হার্ড এন্ড ফাস্ট রুল। আমি ডিপ্লোমা জাস্ট উইথ এ ডিপ্লোমা ডিগ্রি আমি ফিল নেশনের মতো ওয়ার্ল্ড ক্লাস কোম্পানিতে জয়েন করছি, যেখানে ওদের 2টা অফিস, একটা ইউএসএ এবং আরেকটা বাংলাদেশে। সো আমি পারলে আপনারা কেন পারবেন না? ডেফিনেটলি পারবেন ইনশাল্লাহ। উই আর ওয়ার্কিং অন দ্য কোর্স আউটলাইন। সো শীঘ্রই আমরা হয়তো বা নেক্সট ওয়েবিনার পাবলিশ করব, আপনাদেরকে ডেমো দিব যে আমরা কি করাবো না করাবো। সো ইউ ক্যান জাজ our stuff and think about যে আপনি জয়েন করবেন কি করবেন না। So definitely it would be a good journey. We are thinking to start as soon as possible with structured formats and outlines. CCNA MTCNA থেকে কি ক্লাউডে সুইচ করা পসিবল ভাইয়া? ডেফিনেটলি পসিবল, কেন পসিবল নয়। নেটওয়ার্কিং ব্যাকগ্রাউন্ড থেকে আমার
আর কি নেটওয়ার্কে অনেকেই আছে যারা আপনার ক্যারিয়ার স্টার্ট করছে আইএসপি তে, সিসিএনএ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। তারা এখন ক্লাউডে আসার পরে ওরা এডব্লিউএস এ কাজ করছে। ইভেন দে আর ওয়ার্কিং উইথ লার্জ এন্টারপ্রাইজেস ইন বাংলাদেশ, লেটস সে মাইজিপি, রবি, ওদের সাথেও কাজ করতেছে, এমনও আছে। অ্যাবসলিউটলি পসিবল। আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছি। শিওর। Hello? আচ্ছা, আমি হলো আসলে সবচেয়ে মানে সিনিয়র মোস্ট 62 ইয়ার্স। আমি আসলে ইঞ্জিনিয়ার আর কি, আচ্ছা সিভিল ইঞ্জিনিয়ার। কিন্তু আমি আমার প্রফেশনের খাতিরে আমি কিছু ওয়েবসাইট বানিয়েছি আমার কাজের সুবিধার্থে আর কি। আমি অবশ্য পিএমপিও। এখন আমি হলো পিএইচপি মাইস্কেল দিয়ে করেছি। আর আমি অরাকল ডাটাবেসে আমার আছে, অরাকলে একটা সফটওয়্যার আছে, সেখান থেকে আমি আচ্ছা ট্রান্সফার করে ইয়েতে নিই। এখন এটা কি আমার এই ওয়েবসাইটটা একটু ডেভেলপ করতে চাচ্ছি, যেটা এটা থেকে হেল্প হবে নাকি? আচ্ছা, আপনার এখন আপনি যে পিএইচপি মাইসিকিউএল যে সলিউশনটা বানানো আছে, এটা কি অলরেডি ডেভেলপ এন্ড ডেপ্লয়েড হ্যাঁ, নাকি ডেভেলপ। আপনি? হ্যাঁ, ওয়েবসাইট, হ্যাঁ, ডেভেলপ একদম। আমার আছে, ডোমেন আছে আমার আর কি। এটা রান আচ্ছা করে এবং আমি এটা দিয়ে হলো আমাদের প্রোগ্রেস রিপোর্ট দিতে হয় উইকলি গ্রাফিক্যালি, সেটা এটা দিয়ে করে হয়। আর আচ্ছা এমনি পিডব্লিউডি অ্যানালাইসিস আছে কিছু, পিডব্লিউডি, তারপরে আপনার রোশন, এগুলা সব এখানে আছে। এখান থেকে আপনার কস্টিং টস্টিং করা যায় আর কি। ওই আচ্ছা পুরো হ্যাঁ, সব সেট করা আছে আর কি অল। আচ্ছা এখন আপনি কি করতে চাচ্ছেন? মানে এইটাকে আমার আসলে এটাকে প্রেজেন্টেবল না আর কি, সোজা কথা আর কি। এটা আমি নিজের জন্য করি। এটা কিছুটা হয়তো আমি এটা মার্কেটে করতে পারি, হ্যাঁ, যে আমার এখানে ঢুকে যে কেউ করলে পরে এটা একটা জাস্ট একটা মানে আপনার একটা এন্ট্রি ফি বা কোনো কিছু দিয়ে ঢুকে একটা কাজ করতে হবে, যেগুলো রিপোর্ট বানাতে গেলে বা ইউজ করলে এরকম টাইপের করতে পারছি। আচ্ছা, বিষয় হচ্ছে উম, আমরা ডেভঅপসে যে কাজগুলো করি, ডেফিনেটলি আমরা কাজ করি যে প্রোডাকশনে আপনি অ্যাপ্লিকেশনটা কিভাবে রান করবেন। আপনার অ্যাপ্লিকেশন অলরেডি ডেপ্লয়েড, আপনি সেটাকে যদি বিপিএস এ রান করতে চান, হোস্ট করে রান করতে চান, কিভাবে রান করবেন। বা আপনি যদি হাই স্কেলে চিন্তা করেন কুবারনেটিস কিভাবে করবেন, আমরা ওইগুলো কভার করব। আমরা কিছু বেসিক ওয়েবসাইট, 3 টায়ার অ্যাপ্লিকেশন, যেমন আপনি যেটা বললেন পিএইচপি মাইসিকেল, আপনি ফাউন্ডেশনটা পেয়ে যাবেন। আমাদের প্রজেক্টে কিছু ছোট ছোট প্রজেক্টও থাকবে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের, যে আমরা আসলে কিভাবে ডেভেলপমেন্টটা করব। আর আমাদের যে সাপোর্ট প্রোগ্রাম থাকবে, ডেফিনেটলি অনেকেই থাকবে। so ওইখান থেকে চাইলে আপনি সাপোর্ট প্রোগ্রামের মাধ্যমে, লেটস যেহেতু আপনার যদি একটা অ্যাপ্লিকেশন হয়, ইটস এন ইমপ্রেসিভ থিং যে আপনি আপনার ইউএব অ্যাপ্লিকেশন দ্যাট রেডি টু ডেপ্লয় এন্ড শিপ। বাট আমাদের এটা আর আচ্ছা, কি ডেভঅপস এন্ড এমএলওপস ফোকাস তো, সো দুইটাই আর কি, দুইটার জন্যই পাবেন। বাট আপনি যেটা বলতেছেন, শর্ট আনসার ইজ ইয়েস। আচ্ছা, এটাই আর কি। ঠিক, ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, মেবি আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। সো সালমান ভাই বা মেহেদি ভাই, আহ, উম, আপনারা কন্টিনিউ করতে পারেন যদি কোনো অ্যানাউন্সমেন্ট বা কিছু থাকে আর কি। অ্যানাউন্সমেন্ট বলতে আপনারা যদি আমাদের সঙ্গে আপনারা অবশ্যই আমাদের গ্রুপে আছেন। আমাদের যে গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপে আছেন। আর যারা নেই তারা আমাদের কমেন্ট বক্সে আমাদের কোঅর্ডিনেটরের নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করলে আমাদের গ্রুপে থাকতে পারেন। এবং ডেভঅপস, এমএলঅপস, তাছাড়াও এআই এমএল অর্থাৎ কম্পিউটার ভিশন, এনএলপি এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট, এসকিউএল যে কোনো সম্পর্কে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে যে কোনো সময় আপনারা করতে পারেন। আমরা আপনাকে হেল্প করব। দেখা যাচ্ছে আপনার যদি ওইভাবেও আমাদের কথাতে হচ্ছে না বা আমাদের কোঅর্ডিনেটরের সঙ্গে কথা বলে আপনার হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের যারা এক্সপার্ট আছে তাদের সঙ্গে আপনারা যে কোনো সময় কথা বলতে পারেন। আর আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিস লালমাটিয়া, জাকির হোসেন মাঠের এখানে। তো আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন অবশ্যই। ভাই আমাদের তরফ থেকে শেষ। তাই ভাই, আপনি যদি কিছু বলতে চান বলে শেষ করতে পারেন। সো সবাইকে আন্তরিক ধন্যবাদ জয়েন করার জন্য। হয়তো বা ইন ফিউচার কোর্সে আপনাদের সাথে দেখা হতে পারে ইনশাল্লাহ। সো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।